বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা নাটকের চাঁদ সদাগর চরিত্র ও নাটকের নামকরণ। নাটককার শম্ভু মিত্র তার চাঁদ বণিকের পালা নাটকের প্রধান চরিত্ররূপে প্রতিপন্ন করেছেন চন্দ্রধর সদাগরকে। তাকে এবং তার পরিবারকে কেন্দ্র করে এ নাটকের যাবতীয় ঘটনা আবর্তিত হয়েছে। নাটককার মধ্যযুগের মনসামঙ্গল কাব্যের প্রচলিত কাহিনীর অন্যান্য সাধারণ দেববিদ্রোহী বনস্পতি সদৃশ্য নায়ক এই চাঁদ বণিককে বিংশ শতকের সমস্যা সংকুল সমাজের অস্তিত্বের সংকটে আবর্তিত করে অঙ্কন করেছেন। আমরা দেখব পাল যুগের যখন অবসান হচ্ছে তখন সেন রাজারা তারা ব্রাহ্মণ ধর্মের প্রশ্রয় দিচ্ছে, আর অন্যদিকে কি করলেন, সমুদ্রের বাণিজ্যকে নিষিদ্ধ করে দিলেন। ফলে একদিকে যেমন বৌদ্ধ ধর্ম দমিত হয়ে যাচ্ছিল, অন্যদিকে তেমনি কৌলিন্য প্রথা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তেমনি অর্থনৈতিক জীবন কৃষি ও কুটির শিল্প নির্ভর হয়ে পড়ছিল, যার ফলে কি হচ্ছে না, আমাদের ঘুণ ধরে যাচ্ছিল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিকাঠামোতে। এরকমই পরিস্থিতিতে মঙ্গল কাব্যের একদল কবি তারা চাঁদ সদাগরকে নিয়ে কাহিনী রচনা করেছিল মধ্যযুগে। এই সময় রাষ্ট্রিক প্রকৃতি বিরুদ্ধ শক্তির পীড়ন তাড়নে অসহায় মানুষ দৈবী শক্তির কাছে মাথা নত করেছিল। দেবতার করুণ প্রার্থী সেই সমস্ত মানুষ তাদের প্রতিটি পদক্ষেপে অদৃষ্টবাদী, আত্মশক্তিতে অবিশ্বাসী, অসহায় ও দুর্বল ছিল। কিন্তু সমস্ত মানুষ যখন সেই দৈবী শক্তির কাছে মাথা নত করেছে, সবাই যখন নিজেদের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলছে, এহেন পরিবেশে একজন ব্যতিক্রমী, উন্নতশীল, অকুতভয়, সহস্র বিপদের মাঝেও যার মাথা নুয়ে যায়নি, যার মাথা দৈব শক্তির কাছে নয়, যার মাথা নত হয়েছিল পুত্রবধূর অশ্রুজলের কাছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মনসামঙ্গল কাব্যের মহানায়ক চাঁদ সদাগর। আর এই চাঁদ সদাগরের কথা আমরা দেখব বিভিন্ন কবি তার এই মহান চরিত্রের জয়গান গেয়ে গেছেন। এহেন একজন কবি হলেন কালিদাস রায়। কালিদাস রায় চাঁদ সদাগরের ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, তুমি দেবতারও বড়, এ যুগের অর্ঘ্য ধর, বন্দি সাধু চন্দ্রধর বীর, এ বঙ্গে সমতলে তৃণলতা গুল্মদলে, বজ্রদয়ী তুমি বনস্পতি, জ্ঞানায়ুধ সত্যভৃত সর্পফনা দর্পজিৎ, শাল প্রাংশু মহাভুজ রথী। বৈকালী কবিতায় এই কথাটি বলেছিলেন কালিদাস রায়। এই নাটকের আমরা দেখব চাঁদ বণিকের মুখ্য পরিচয়, তিনি বণিক, আর তার ধর্মবিশ্বাস কি ছিল না শৈব। নাটকের সূচনাতে আমরা দেখতে পাব বাণিজ্যতরী ভাষণের পূর্ব মুহূর্তে তার সকল সাথীকে তিনি উজ্জয়িনী মন্ত্র শোনাচ্ছেন এই বলে, ভাই সব, একটা কথা মনে রাখা চাই যে দিনের এতে বুকে ভরসা রেখো, আমাদের জয় হবেই হবে। কিন্তু এটাও যেন ভাই বেভুল না হয় যে আমাদের পথে হলো দুরস্তর বাধা। এই চম্পক নগরীর যত নিডরিয়া সদাগর ভাই, সেই সব আত্মার তর্পণ আজ আমাদের কাজ। আমাদের পথ সত্য, চিন্তা সত্য, কর্ম সত্য, আমাদের জয় কেউ ঠেকাতে পারে না। চাঁদ সদাগর এহেন বাণিজ্যে পাড়ি দেওয়ার জন্য তিনি সকল সাথীদের এই অভয় বাণী দিতে লাগলেন। চাঁদ জানেন যে সদাগর বংশের সমুদ্র পাড়ির পুরানো হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে তাকেই, এবং তার জন্য তাকে সহ্য করতে হবে নানান যন্ত্রণা। দেশের সমৃদ্ধি, পিতৃপুরুষের পাড়ি দেওয়ার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাকে প্রতিনিয়ত পাতাল বাসিনী, অন্ধকার রূপিণী, মনসার সঙ্গে তথা
মনসা পক্ষীয় তথা অন্ধকার অশুভ শক্তি বেনিনন্দনের সঙ্গে লড়াই চালাতে হয়। এভাবেই আমরা দেখব চাঁদ হয়ে ওঠে একজন দেশহিতৈষী, আলোকাকাঙ্ক্ষী, লড়াকু জীবন সৈনিক। সমাজ রাষ্ট্রের চারপাশে যখন অন্ধকাররূপিণী মনসার দোর্দণ্ড প্রতাপ অক্টোপাসের বাহু বাড়িয়ে জনমানসকে অন্ধকারের মধ্যে পতিত করছিল, তখন একমাত্র চাঁদমণি কি নিজের আদর্শকে আঁকড়ে ধরে সত্য আলোর সন্ধানে নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিল। ফলে মনসা অর্থাৎ অন্ধকার হচ্ছে তার প্রথম ও প্রধান প্রতিপক্ষ। তবে এই নাটকে চাঁদকে প্রথম অভিযান পরিপন্থী সাবধানবাণী বারংবার শুনিয়ে দিয়েছিল তার গুরুদেব বল্লভাচার্য। বল্লভাচার্য বলেছিল, চন্দ্রধর, এই অভিযান তুমি পরিত্যাগ করো। আরও বলেছিল, চন্দ্রধর, তুমি আমি ঘটনার দাস মাত্র, ঘটনা নিয়তি, এই অভিযান তুমি ছেড়ে দেও, কালের বিপক্ষে গিয়া কোনো লাভ নেই। সত্য শুধু অন্ধকার, মনসার সর্পিল আন্ধার, এই অভিযান তুমি ছেড়ে দেও চন্দ্রধর, আদর্শের পাছে ছুটে কোনো লাভ নেই। এরপর আমরা দেখব চাঁদের উপরে দ্বিতীয় আঘাত হেনেছিল তারই সমুদ্র সাথী বনমালী। সে সরাসরি চাঁদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলে, চাঁদ সদাগর মুখে কেন যতই মহৎ কথা ঘোষণা করুক সব ভুয়া। আসলে সে মহাফন্দিবাজ, ঘরের গোপনে চুপি চুপি মনসার পুজো করে আর গুন্ডানিয়া সর্দারি বজায় রাখে। তবে এই ধরনের আঘাত পেয়েও চাঁদ সদাগর কিন্তু তার উদ্দেশ্য থেকে এক পাও সরে আসেনি। চাঁদ সদাগর বিচলিত হননি। কিন্তু এরপর চাঁদ যখন স্বচক্ষে দেখেন যে তার অন্তঃপুরের বাড়ির মধ্যে চ্যাংমুড়ি কানি মনসার পূজা করছে তারই সহধর্মিণী, তখন চাঁদের বিশ্বাস ভূমি গেল টলে। নিঃসীম শূন্যতার মধ্যে দাঁড়িয়ে তিনি বলে উঠলেন, ধর্মপত্নী যদি বিশ্বাসঘাতিনী হয়, হায় হায় ভগবান, মানুষের মন তবে কোথায় ভরসা পাবে, বিশ্বাস কোথায়? এভাবেই চাঁদ ক্রমেই পরিবার পরিজন থেকে দূরে সরে যেতে শুরু করলো। গাঢ় বেদনার অন্ধকারে অজান্তে ডুবে যেতে লাগলেন তিনি। তবে এখানেই তার ট্র্যাজেডির শেষ নয়, বরং এখান থেকেই তার ট্র্যাজেডি শুরু হলো। এখান থেকেই তার দুঃখের ভার বহন করে পথ চলা শুরু হলো। তারপরে আমরা দেখব চাঁদের চরম প্রতিদ্বন্দ্বিনী মনসার প্রথম তীব্র আঘাত। কালকূট বিষ 6 পুত্রের অন্নের পাতিলে দিয়ে মনসা চাঁদের 6 পুত্রকে হত্যা করেছে। এই সংবাদে চাঁদ হতবাক হয়ে যায়। স্ত্রী সনকা বেদনাহত হয়ে চাঁদকেই তার শত্রু বলে চিহ্নিত করলেন এবং এই 6 পুত্রের মৃত্যুর কারণ হিসেবে সনকা চাঁদকেই নির্বাচন করলেন। সমাজের কাছেও চাঁদ আস্তে আস্তে পাপী, পুত্র হন্তাকর পিতা হিসেবে চিহ্নিত হয়ে গেল। চাঁদ জানেন হয়তোবা আরও পুত্র যাবে, হয়তোবা আমারই কতজনা যাব মনসার সর্বগ্রাসী বিষের ঢেউয়ে তলিয়ে। তবুও তিনি আদর্শ বিচ্যুত হন না, তবুও তিনি আলোর পথ থেকে সরে আসে না, বরং অন্ধকারাচ্ছ উদ্দাম স্রোতের মুখে দাঁড়িয়ে স্বপ্ন দেখেন, তবু যদি আমরা সকলে আজ পাড়ি দিতে পারি, তাইলে যে তারই মধ্যে আরও কত পুত্র বেঁচে যাবে। সেই সব বীজগুলো একদিন গাছ হবে, মহিরু হবে, ফল দিবে, ছায়া দিবে, আমার দেশের মুখ হাসিতে ভরাবে। এইভাবে শুধু বাস্তবের পথে নেমে তিনি ঘোষণা করেন, আজই রাত্রে পুনরায় নৌকা ছেড়ে পাড়ি দিতে হবে, যাও সবে। শিবকে, এখানে শিব আসলে সত্য, শিবরূপী সত্যকে আশ্রয় করে চাঁদ এবার নতুন উদ্যমে দুরন্ত সাগর পাড়ি দেন। কিন্তু হায়, কালিদহের ঘূর্ণাবর্তে তার সপ্তডিঙা মধুকর সঙ্গী সাথী তলিয়ে গেল। এরই সঙ্গে তলিয়ে যায় চাঁদের সব আশা, ভরসা, আকাঙ্ক্ষা। যে স্বপ্ন সে দেখেছিল পাড়ি দেওয়ার, সেই আশাও কিন্তু তলিয়ে গেল। সর্বহারা পরাজিত চাঁদ পাগলের মতো হাহাকার করে পরম আরাধ্য শিবের কাছে আশ্রয় চান।
শিব শিব শিবাই আমার পথ কয়া দাও, পথ কয়া দাও, শিব মহেশ্বর পথ কয়া দাও। এরপরে আমরা দেখব নাটকের দ্বিতীয় পর্ব শুরু হয়। দ্বিতীয় পর্বে কালীদহের ঘূর্ণাবর্তে সব কিছু হারিয়ে যাওয়া রিক্ত চাঁদকে অনুশোচনা দগ্ধ অবস্থায় চম্পক নগরীর ঘরের দ্বারে দ্বারে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি এখন একটা বিফল মানুষ। সংসারে ফিরে এসেও স্ত্রী সনকা ও পুত্র লক্ষিন্দরের কাছে চাঁদ কেমন যেন নিজের স্থায়িত্ব হারিয়ে ফেলে। পুত্র লক্ষিন্দরের কাছে পিতা চাঁদ তখন প্রতিশোধ পরাণমুখ সন্তান বিরোধী পিতায় পরিণত হন। লক্ষিন্দরের কাছে চাঁদ এখন শত্রু, আবার সহধর্মিণীর কাছেও অপবিত্র, লম্পট, অহংকারী, কুচরিত্র স্বামীতে রূপান্তরিত হয়। দেশজ রাজনীতির ক্ষেত্রে চাঁদকে তথা চাঁদের জনপ্রিয়তাকে ব্যবহারের এক দাবা খেলা শুরু হয়। একদিকে পুত্র স্ত্রী স্বজনদের ধিক্কার অবিশ্বাস, অন্যদিকে নিজের কৃতকর্মের ফলবৎ চাঁদের আত্মবিশ্বাসে অজান্তে চিড় ধরিয়ে দেয়। স্বভাবতই চাঁদ বলে ওঠেন, কিন্তু সনকা লখাই এরা কেন কষ্ট পায়? ভালো করে ভেবে দেখো, কোনো পাপ ঢোকেনি তো অন্তরে গোপনে? হয়তো বা গোড়ালির কোনো ছিদ্রপথে শনি ঢুকে বসে আছে অন্তরে আমার। এভাবেই চাঁদ জীবনের সব ইতিবাচক দিক থেকে ধাক্কা খেয়ে খেয়ে ক্রমেই এই সিদ্ধান্তে উপনীত হন যে এইবারে চাঁদ মরে যাবে, এইবারে মরে যাবে চাঁদ। আত্মঘাতী হয়া এই সব সমস্যার যন্ত্রণা মিটাতে পারি, কিন্তু নতুন জীবন পথ খননকারী সত্যদর্শী শিবপ্রিয় চাঁদের পক্ষে কি সম্ভব আত্মহনন? সম্ভব কি অন্ধকার বাসিনী মনসার দর্পের কাছে, অন্ধকারের দর্পের কাছে নিজের আদর্শকে বিকিয়ে দেওয়া? না, সম্ভব নয়। তাই পরাজয়ের শেষ সীমায় দাঁড়িয়েও স্রোতে ভাসমান মানুষের মতো তিনি আঁকড়ে ধরেন পুত্র লক্ষিন্দরের পাড়ির আকাঙ্ক্ষাকে। প্রত্যেক সন্তানের মধ্যে যেমন তার পিতা তারই অপ্রাপ্তিকে পূরণের স্বপ্ন দেখেন, তেমনি হিত সর্বস্ব চাঁদ পুত্রের পাড়ি দেও পিতা, আমি অনুচর হইয়া সাথে সাথে যাব, এই উৎসাহ বাক্যে পুনরায় পাড়ি দেওয়ার স্বপ্নকে আঁকড়ে ধরেন। আগামীর পথে পথে নতুন জয় চিহ্নিত আবির ছড়ানোর আকাঙ্ক্ষায় চাঁদ সন্তানের মুখটা দুহাতে ধরে বলেন, বীর হবি? আমার যা কিছু আছে সব দিয়ে নৌকা গড়ে দেব, যা কিছু সম্পত্তি আছে সব বেচে অর্থ তুলে দেব, যাতে তুই আমার বংশের একমাত্র ভবিষ্যৎ, তুই একদিন সমুদ্রে পাড়ি দিবি। বীর হবি? বল, সমুদ্রে পাড়ি দিবি? আমার সে সমুদ্রে বল পাড়ি দিবি? দিবি? নাটকের তৃতীয় পর্বে দেখা যায় চাঁদ তার সর্বস্ব দিয়ে লক্ষিন্দরের জন্য বাণিজ্য তরী নির্মাণ করেছেন। সমুদ্র পাড়ির পূর্ব মুহূর্তে পুত্রের বিবাহের ব্যবস্থাও তিনি পাকা করেছেন। এটাই চাঁদের কাছে শেষ চ্যালেঞ্জ ছিল অন্ধকাররূপী মনসার কাছে। জীবন জুয়ার এই শেষ খেলায় তাই চাঁদ নিজে উদ্যোগে রণক্ষেত্রে উপস্থিত হয়েছে। পুত্রের বাসর রাত্রিতে স্বামী স্ত্রীতে মিলে পাহারা দেন। শিবের প্রতি আস্থা রেখে তখনও তিনি বলেন, শিবাই আমারে যা করাবে, আমরণ সেই কাজ করে দিনাতি বাহন হবে। তবে সে মুহূর্তে চাঁদ পূর্বের তুলনায় নিজেকে কেমন যেন দুর্বল মনে করেন। সনকার ভালোবাসায় তাই নিজেকে তিনি বিলীন করে দিতে চান। মদ্যপান করে চাঁদ জীবনে হারানো যন্ত্রণা বেদনাকে ভুলতে। এ যেন অন্য এক চাঁদ সদাগর। চাঁদের এমন আকণ্ঠ সুরাপান যেন তার পূর্ব অস্তিত্ব চেতনা বিলোপের প্রয়াস। এ যেন অন্ধকারেরই স্বীকৃতি। সনকার ভাষা, সদাগর, এই যে অধুনা তুমি এত মদ্যপান করো, এইটা কি আন্ধারের স্বীকৃতি দেওয়া নয়? যুক্তির অতীত কিছু, জ্ঞানের অতীত কিছু তমসার কাছে আপনারে সমর্পণ করে দেওয়া নয়? তা সত্ত্বেও পিতা চাঁদকে তো বাঁচাতেই হবে পুত্র লক্ষিন্দরের হাতে জয় পতাকা দেখার আকাঙ্ক্ষায়। তাই চাঁদ হেরেও হার মানেন না। কিন্তু মনসার প্রতাপ কি অত সহজে স্তিমিত হয়ে যাবে? তাই পুনরায় বিবর্ণ চাঁদের শেষ সম্বল পুত্র লক্ষিন্দরকে কালনাগিনীর বিষ প্রয়োগে কেড়ে নেন দেবী। এইবার কিবা করে চাঁদ সদাগর? ঐশ্বর্য গেছে, স্ত্রীর সাহচর্য গেছে, পুত্র লক্ষিন্দরও গেল। এত চাঁদের অস্তিত্বের শেষ সংকট দেখা গেল। এই দুঃসহনী সময়ের চাকায় পিষ্ট হয়ে তবুও চাঁদ বেঁচে থাকে কোনো এক প্রত্যাশায়। হঠাৎ একদিন বেহুলা নিজের সতীত্বের বিনিময়ে তার মৃত স্বামী লক্ষিন্দরকে পুনরায় ফিরিয়ে এনে চাঁদের মৃতপ্রায় প্রত্যাশায় আবার যেন
আশার জল সিঞ্চন করে, কিন্তু অন্ধকার বাসিনী মনসার পূজা দিলেই চাঁদের প্রত্যাশা পূরণ তথা পুত্রকে ফিরে পাবে, নচেত নয়। এই রকম শর্তে চাঁদ পুজো দিতে রাজি হন। অন্যদিকে চাঁদ তার অস্তিত্বকে টিকিয়েও রাখেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মনসা পূজার বিনিময়ে ফিরে পান পুত্রবধূর যুগল আত্মহত্যার রক্ত চিহ্নিত মৃতদেহকে। চাঁদ দীর্ণবক্ষ নিয়ে বলে ওঠেন, এটাও বিফলে গেল। পুজো দেওয়া হলো, তবু যেন পুজো দেওয়া হয় নাই। পাড়ি দিয়েছিনু, তবু যেন পাড়ি দেওয়া হয় নাই। ঘর বেঁধেছিনু, তবু যেন ঘর বাঁধা হয় নাই। চাঁদ বণিকের সব পরিচয় যেন জলের আলপনা। এভাবেই সমগ্র নাটক জুড়ে চাঁদ সওদাগর হয়ে ওঠেন একজন সর্বহারা ট্র্যাজিক নায়ক। তবে নাটককার শম্ভু মিত্র চাঁদ বণিকের চরিত্র রূপায়ণে যেমন মধ্যযুগীয় অন্ধকারের পরিবেশকে তুলে ধরেছেন, তেমনি তুলে ধরেছেন বিংশ শতকের সমকালীন অন্ধকারময় দেশের আবহকে। তেমনি আবার চাঁদ বণিকের কণ্ঠে শুনিয়েছেন তিমির হননের গানও। কবি আমরা দেখব এখানে যে চাঁদের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও তবুও চাঁদ বণিক শেষ হয়ে যায়নি। তিনি আবার যেন ডাক দিয়ে বলতে থাকেন, প্রস্তুত সবাই হইও, পাড়ি দিও পাড়ি দিও। নাটকের শেষে আমরা দেখব চাঁদের যে এই উক্তি পাড়ি দিও, আসলে এটি চাঁদ চরিত্রের অন্তস্থ সত্যবাণী, যা চাঁদ চরিত্রকে হেরে গিয়েও বারবার ঘুরে দাঁড়াতে সাহায্য করছে। এরপরে আমরা দেখব আসলে কালের দণ্ডের আঘাতে কত মন্দির ধূলিসাৎ হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে কত কিছু, কিন্তু চাঁদ সওদাগর মৈনাকের চির উন্নত শীর্ষের মতো আজও তার সৌর্য নিয়ে মানুষের মনের মন্দিরে চির বিরাজমান। আমরা জানি যে চাঁদ বণিক সত্য শিব মঙ্গল প্রতিষ্ঠার লড়াকু মানসিকতার জন্য তিনি আজও আমাদের কাছে চিরস্মরণীয়। শুধু তাই নয়, এই নাটক আসলে চাঁদ বণিকের হেরে যাওয়ার ঘটনা নয়, চাঁদ বণিকের বীরত্বের আখ্যান। তাই শেষ পর্যন্ত মনসা নয়, চাঁদই জয় হয়, চাঁদেরই জয় হয়। গর্বের হাসি চাঁদই হাসে। তার বিশ্বাস থেকে, আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি মনসার সর্পিল অন্ধকার। আর আদর্শ ভ্রূণায়িত হয়েছে বর্তমান প্রজন্মের মধ্যে। লক্ষিন্দরের বীর পিতা সম্বোধনের পাশাপাশি বেহুলাও চাঁদকে বিরাট মানুষ হিসেবে চিহ্নিত করেছে। নদী থেকে সঙ্গম পার হয়ে সাগরের দিকে সে যাত্রা করেছে, অর্থাৎ জীবন থেকে আদর্শের অভিমুখে তার যাত্রা। এই যাত্রার সমগ্র চম্পক নগরবাসীকে সাথী করতে চেয়েছেন। সত্য সন্ধানের উত্তরাধিকার প্রভাবিত হয়ে যায় তাদের মধ্যে। তাই স্বাভাবিকভাবে নামকরণের শিরোনামে চাঁদ বণিক কথাটি বারবার ফুটে উঠেছে। আমরা দেখব চাঁদ বণিকের পাশাপাশি এই নাটকের নামকরণে আরও একটি শব্দ জুড়ে রয়েছে, সেটি হচ্ছে পালা। অর্থাৎ ফর্মটিও কিন্তু নাটককার মধ্যযুগ থেকেই গ্রহণ করেছে। কথকতার ভঙ্গিতে পরিবেশিত হয়েছে সমগ্র কাহিনী। পালা গানের মতোই নাটকে এসেছে সূত্রধার জুড়িরা, এসেছে তাদের গান, গানের ধোঁয়া, বিবৃতিমূলক সংলাপ। তাই পালা নামটি কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা দেখব এখানে পালা শব্দটি চাঁদ বণিকের নামের সঙ্গে জুড়ে দিয়েছে। চাঁদ বণিকের পালা নামকরণটির পালা শব্দটা কতটা বিষয়যোগী সেটা আমাদেরকে একটু ভাবতে হবে। ডক্টর আশুতোষ ভট্টাচার্য পালার কথা বলতে গিয়ে মঙ্গল গানের একটি অংশকে পালা বলা হইত, যাত্রা অভিনয়ের সম্পূর্ণ একটি বিষয়কেও পালা বলিত। পূর্ব বাংলা, প্রধানত পূর্ব ময়মনসিংহ অঞ্চল হইতে সংগৃহীত গীতিকাগুলিকে ব্যালাট, সাধারণভাবে পালা বা পালা গান বলা হয়। অর্থাৎ আশুতোষ ভট্টাচার্য তিনি পালা গানকেই পালা বলে মনে করেছেন। আবার অনেকে পাঞ্চালী ছন্দে রচিত দেবতার মাহাত্ম্য কথা বা ধর্মসঙ্গীতকে পালা হিসেবে চিহ্নিত করেছেন। কেউ কেউ সঙ্গীত সমন্বিত সর্বাঙ্গ সুন্দর কাহিনীকেও পালা বলেছেন। আবার অনেকে লোকনাট্য বা ফোক ড্রামাকে পালা বলতে চেয়েছেন। আমরা দেখব যে আলোচ্য নাটকে কিন্তু পালার এই বৈশিষ্ট্যগুলো লক্ষণীয়। পালার মতো এই নাটকেও আমরা দেখব অঙ্কদেশের পরম্পরা বর্জিত। নাটকটি 3টি পর্বে বিন্যস্ত। পালাতে যেরকম সঙ্গীত থাকে, এখানেও আমরা দেখব সঙ্গীত সমন্বিত একটি সর্বাঙ্গ সুন্দর কাহিনী রয়েছে এখানে।
দেব মাহাতের কথাই নাটকের কেন্দ্রীয় ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে বর্ণিত হয়েছে। এছাড়া নাচ, গান, বাদ্যযন্ত্র সহযোগে নাটকটি দর্শক শ্রোতাদের সামনে পরিবেশনের সম্ভাব্যতাও রয়েছে। সর্বোপরি মধ্যযুগীয় মনসামঙ্গলের কাহিনীর মোড়কে নাটককার আধুনিক যন্ত্রণা ও জীবন ভাবনাকে ফুটিয়ে তুললেও যেহেতু মধ্যযুগ থেকে বিষয় আহরণ করেছেন, তাই সচেতনভাবে এখানে পালা শব্দটি নাটকে ব্যবহার করেছেন। আসলে চাঁদ বণিকের পালা মধ্যযুগের পানপাত্রে রক্ষিত বিংশ শতকের জীবন মদিরার পালা। এদিক থেকে বিচার করলে নাটককার শম্ভু মিত্রের ব্যবহৃত পালা শব্দটি অত্যধিক তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাই স্বাভাবিকভাবে চাঁদ বণিকের বীরত্বের আখ্যান যেমন এখানে নাটকে বিবৃত হয়েছে, ঠিক একই রকমভাবে পালা শব্দটিও কিন্তু এখানে মিথিক্যাল ঐতিহ্যকে সুন্দরভাবে বজায় রেখেছে, মঙ্গলকাব্যের লোকায়ত দিকটিকে বজায় রেখেছে। তাই আলোচ্য চাঁদ বণিকের পালা নাটকের নামকরণের পাশাপাশি নামকরণ যেমন সার্থক হয়েছে, তেমনি চাঁদ চরিত্রটিও কিন্তু যথার্থ এবং সর্বাঙ্গ সুন্দর হয়েছে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।